করি ওল্ড ব্যাচের কে কে আছো? হ্যালো, ওল্ড ব্যাচের কে কে আছো? আমি কিন্তু শুনতে পাচ্ছি না। চ্যাটে কি কেউ লিখে জানাবে ওল্ড ব্যাচের কেউ থাকলে? ঠিক আছে, তাহলে বাকি কেউ নেই স্যার। ওকে, ওল্ড ব্যাচের তার মানে কেউই নেই। Roll number 1, Yes, sir. 2, প্রেজেন্ট স্যার। 3, ইয়েস স্যার। 4, ইয়েস স্যার। 5. Roll 5, 6, ইয়েস স্যার। 7, ইয়েস স্যার। 8, Yes, sir. 9, প্রেজেন্ট স্যার। 10, ইয়েস স্যার। 11, 11, 12, Yes, sir. 13, Yes, sir. 14, Yes, sir. 15, 16, Yes, sir. 17, ইয়েস স্যার। 18, 19, প্রেজেন্ট স্যার। 20, Yes, sir. 21, ইয়েস স্যার। 22, ইয়েস স্যার। 23, ইয়েস স্যার। 24, ইয়েস স্যার। 25, Yes, sir. 26, 27, ইয়েস স্যার। 28, 29, Yes, sir. 30, ইয়েস স্যার। 31, 32, 33, Yes, sir. 34, 34, 35, ইয়েস স্যার। 36, ইয়েস স্যার। 37, ইয়েস স্যার। 38, ইয়েস স্যার। 39, 40, 41, ইয়েস স্যার। 42, 43, ইয়েস স্যার। 44, ইয়েস স্যার। 45, ইয়েস স্যার। 46, ইয়েস স্যার। 47, ইয়েস স্যার। 48, ইয়েস স্যার। 49, 49, 50, ইয়েস স্যার। 51, ইয়েস স্যার। 52, Present, sir. 53, ইয়েস স্যার। 54, ইয়েস স্যার। 55, Present, sir. 56, ইয়েস স্যার। 57, ইয়েস স্যার। 58, ইয়েস স্যার। 59, ইয়েস স্যার। 60, Yes, sir. ঠিক আছে, তো স্যার যারা রোল স্যার রোল 18 স্যার প্রেজেন্ট ছিলাম। রোল 18, ঠিক জি আছে। স্যার। আর স্যার কার রোল প্রেজেন্ট মিস হয়েছে? 31 স্যার। স্যার 31। রোল 31 আর স্যার রোল 3। রোল 3, ঠিক আছে। আর স্যার রোল 24 স্যার। রোল 24,
দিলাম। স্যার 17 বেচের 18 এর ভাইয়ার ইয়ারফোনের প্রবলেম হচ্ছে, একটু টিমসে আছে। স্যার ও, 49 আছে স্যার। ঠিক স্যার আছে। 42 আস্তে আস্তে 49 আছো, 42 আছো। স্যার 42 17 বেচ 18 এর ভাইয়ার। 18, আর তুমি হচ্ছে রোল 40 স্যার রোল 42 আছে। রোল 42। ও, তুমি এর স্যার আগে তো একটা সেশনালও অ্যাড করতে পারোনি। ঠিক আছে, হ্যাঁ, তোমার কথাটা আমার মনে আছে। ঠিক আছে। আর জি স্যার। আর আর কারো মিস আছে? ঠিক আছে, তাহলে এখন আমরা আমাদের কাজের কথায় আসি। তো তোমাদের আগে থেকে একটু জানিয়ে নেই, সলজেল মেথডের পুরোটা কিন্তু দেখানো আমার কোর্সের মধ্যে পড়ে না, বা একদম পুরোপুরি টোটাল সায়েন্টিফিক প্রিন্সিপাল মেনে করাটাও কিন্তু কিন্তু আমার স্কোপের মধ্যে পড়ে না। আমরা যেটা করতে যাচ্ছি সেটা খুবই বেসিক একটা জিনিস। তো তোমরা তো জানোই যে সলজেল টেকনিকটা আসলে কি। সেখানে একটা সলুবল একটা কম্পাউন্ড নেই, সেই কম্পাউন্ড থেকে আমরা একটা জেলাটিনাস সামথিং সাবস্টেন্স তৈরি করি, স্টিকি ভিসকাস সাবস্টেন্স। এটাকে আমরা শুকিয়ে নেই, এই পর্যন্ত মানে ড্রাই করে নেই, এ পর্যন্ত ঠিক আছে। তো এই ড্রাই করে নেওয়া কম্পাউন্ডের ভেতরে ওই যে মেটালের সল্ট নিয়েছিলাম, সেই মেটালের সল্ট ছিল লিকুইড সল এবং জেল সম্পর্কে আমরা 11-12 পড়েছি কেমিস্ট্রিতে, মনে আছে? স্যার এটা তো ইন্টারমিডিয়েটে স্যার, একদম ওই কর্মমুখী রসায়ন বলে একটা চ্যাপ্টার ছিল হ্যাঁ, ওইটা। এক্স্যাক্টলি। আমাদের হচ্ছে ইন্টারমিডিয়েট ক্লাস 11, মানে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট ইয়ারের একদম শেষ জি চ্যাপ্টারটা স্যার। একটা ছোট অংশ ছিল। তো সেখান থেকে তোমরা একটু রিকল করার চেষ্টা করো। সল জেল জি স্যার, ওটা স্যার তো ঠিক আমাদের, মতো মনে নাই স্যার। হ্যাঁ ঠিক আছে, পারলে একটু দেখে নিও, সমস্যা নেই, আবার না দেখলেও চলবে। তো আমাদের টার্গেটটা হলো ওই যে সল ছিল, ওই সলে থাকবে হচ্ছে আমাদের টার্গেট মেটালের আয়ন। সেটাকে যখন আমরা জেলে কনভার্ট করব এবং ড্রাই করব, তখন সেই মেটালের আয়নটা থাকবে। কিন্তু সেই জেলটাকে যখন আমরা হিট দিয়ে ডিকম্পোজ করব, অবশ্যই এয়ারে ডিকম্পোজ করব, তখন সেই মেটালের অক্সাইড প্রিসিপিটেট করবে, ন্যানো পার্টিকেল। কিভাবে ন্যানো বিষয়টা হয়, মানে থিওরিটিক্যালি হওয়ার কথা কিন্তু প্র্যাকটিক্যালি হবে না, সেই ব্যাপারে আমি তোমাদের কথা বলি। আগে আমাদের আমরা কি করতে চলছি সেটা নিয়েও আমরা আইডিয়া করে ফেলবো, মানে ইন প্রিন্সিপাল আমাদের মেইন টার্গেট হচ্ছে এই এক্সপেরিমেন্টে কপার অক্সাইডের পার্টিকেল সিনথেসিস। পার্টিকেলটাকে আমি সরাসরি ন্যানো পার্টিকেল বলছি না, কেননা তখন পার্টিকেলের সাইজ আমরা যদি প্যারামিটার পুরোপুরি ঠিকঠাক না করে, তবে সেটা 100 ন্যানোমিটারের থ্রেশহোল্ড লিমিটটা ক্রস করে যেতে পারে ইজিলি। আর সেটাতে আদৌ কপার অক্সাইডের ক্রিস্টাল ফর্ম করেছে কিনা সেটা নিশ্চয়ই তোমরা এক্স-রে ডিফ্রাকশন, মানে যেটাকে বলা হয় এক্সআরডি, সেটা করতে নিশ্চয়ই অ্যাটমিক এনার্জি কমিশনে তোমাদের হাতে তৈরি স্যাম্পল নিয়ে যাবে না, আর জনপ্রতি 3000 টাকা করে খরচও করবে না। সুতরাং আমরা ওই রুটে যাচ্ছি না। আমি বলছি আমরা কপার অক্সাইডের পার্টিকেল সিনথেসিস করব সল জেল রুটে। এতে আমরা কপার নাইট্রেটের একটা সলিউশনে এমন একটা অর্গানিক অ্যাসিড যোগ করব, যেই অর্গানিক অ্যাসিডে চিলেশন তো পড়েছো 11-12 ওই চ্যাপ্টারটাই কেমিস্ট্রির, চিলেশন বা তার আগের কয়েকটা চ্যাপ্টারও ছিল 11-12 কেমিস্ট্রির, বিশেষ করে ফার্স্ট পেপারে কমপ্লেক্স ফর্ম করা। কিছু কিছু মনে পড়ে? জি স্যার, কি যেন মাখন তৈরি করার সময় ছিল এরকম কিছু স্যার, বাটার বাটার প্রিপারেশনের সময় তো মনে থাকতে পারে, কিন্তু কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন এটা কিন্তু আমাদের পরিবেশগত রসায়ন ছিল না। আমাদের 11-12 নিয়ে আরো গল্প গাথা না করে তোমাদের সোজা কথায় জানিয়ে দিই। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যে কম্পাউন্ডটাকে সিনথেসিস করতে চাইছি সেটার পার্টিকেল গুলোকে আমরা চিলেশন করব, মানে সেই পার্টিকেলের যে ভ্যাকেন্ট অরবিটাল রয়েছে, বিশেষ করে ডি অরবিটাল, বাইরের ডি অরবিটাল, সেই বাইরের ডি অরবিটালে কোনো তার চেয়ে একটু বড়সড় ধরনের অর্গানিক কম্পাউন্ড কোঅর্ডিনেশন কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে, সন্নিবেশ সমযোজী বন্ধন, এবং সেটা করবে একটা অর্গানিক অ্যাসিড। এই অর্গানিক অ্যাসিডের নামটা আমি এখন বলছি না, আস্তে আস্তে প্রকাশ করব। আর
যখন এই ক্লাস্টারটা ফর্ম করে গেল তখনই কিন্তু অর্গানিক অ্যাসিডের কার্বক্সিল মূলক গ্রুপগুলো খালি থাকবে। এখানে অর্গানিক অ্যাসিড না নিয়ে অন্য কোনো কমপ্লেক্স ফর্মিং এজেন্ট যেমন ইডিটিও ব্যবহার করা যেত, কিন্তু সেটার জন্য অন্য অনেক ভিন্ন ধরনের একটা জিনিস করতে হতো। তবে সেখানে আমরা না যাই। আমরা যে এখন কপার কোঅর্ডিনেটেড অর্গানিক অ্যাসিড দেখলাম, সেই অর্গানিক অ্যাসিডের সাথে আমরা একটা এস্টার ফর্ম করব অ্যালকোহল দিয়ে। অর্গানিক অ্যাসিড আর অ্যালকোহল বিক্রিয়া করলে এস্টার হয়, এটা তো জানো। এটা তোমরা জানো তো? জি স্যার। আওয়াজ আওয়াজ নেই কেন? একটু তাড়াতাড়ি কথা বলো। তো হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো তোমাদের বলে রাখা হলো এক্ষেত্রে এস্টার ফর্ম করার জন্য যে অর্গানিক অ্যাসিডটা নেওয়া হবে এবং যে অ্যালকোহলটা নেওয়া হবে, দুটোকেই হতে হবে মাল্টিপল গ্রুপ, যাতে তারা একটা একটার সাথে জড়িয়ে নেটওয়ার্ক ফর্ম করে কমপ্লেক্স 2D বা 3D এস্টার ফর্ম করে। এতে পয়েন্টটা হবে কি জানো? ওই যে কি বলবো, যে কার্বক্সিলেট গ্রুপগুলো তো মনে করো বেশ কয়েকটা কপার আয়নের সাথে কোঅর্ডিনেটেড কোভ্যালেন্ট অবস্থায় আছে, তাই না? সেই কপারের অ্যাটম গুলো বা এখানে আয়ন গুলো বেশ কয়েক অ্যাটম দূরে দূরে থাকবে, একসাথে জড়ো হবে না। ফলে তাদেরকে যখন ডিকম্পোজ করা হবে থার্মালি, তখনও তারা একসাথে খুব সহজে কাছে আসতে চাইবে না, কিংবা কাছে আসতে হলেও তাদের অনেকটা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। ফলে তাদেরকে যখন পুরোপুরি ডিকম্পোজ করে ফেলা হবে, তখন সেই অক্সাইড, কপার তো তখন অক্সাইডে পরিণত হয়, সেই কপার অক্সাইডের পার্টিকেল খুব বেশি গ্রো করার চান্স পাবে না, এবং শেষ পর্যন্ত যেটা পাবো সেটা হচ্ছে আমরা কপার অক্সাইডের পার্টিকেল, আর বাকি অর্গানিক জিনিসপত্রগুলো পুড়ে যাবে। তবে কিছুটা রিডক্স রিঅ্যাকশন তো হবে, যেহেতু কপারের সাথে অর্গানিক কম্পাউন্ডের রিডক্স রিঅ্যাকশন হয়, সক্রিয়তা ক্রম বা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, যেহেতু কপার হচ্ছে হাইড্রোজেনের যে বেশি ক্যাথোডিক, সুতরাং এটা হাইড্রোজেন বিয়ারিং অনেক কম্পাউন্ডকে কপার অক্সাইড কিন্তু হাইড্রোজেন বিয়ারিং অনেক কম্পাউন্ডকে রিডিউস করে দিতে পারে, ফলে এটার জন্য আবার এয়ার অক্সিডেশনের ব্যাপার আছে। তো তোমরা যেটা করবে সেটা এখনই বলছিলাম, কিন্তু তোমরা এখন প্রিন্সিপালটা তো বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। তো এখন আমরা বলতে চাই আমরা কি করতে চলেছি। তোমাদের তোমাদের বলে দেওয়া হলো তোমরা থিওরিটিক্যালি 1 গ্রাম ইকুইভ্যালেন্টের কপার অক্সাইডের জন্য ন্যানো পার্টিকেল সিনথেসিস শুরু করবে। লিখে রাখো দরকার হলে, 1 গ্রাম কপার অক্সাইডের জন্য ন্যানো পার্টিকেল সিনথেসিস শুরু করবে। তোমাদের তো নিশ্চয়ই মনে আছে যে তোমরা লাস্ট এক্সপেরিমেন্টে করেছিলে 10টা ক্রুসিবল দিয়ে, মনে আছে তো? সুতরাং ওই সেটে তোমরা 20টা ক্রুসিবল দেখেছিলে না? ওই 20টার মধ্যে বাকি 10টা দিয়ে তোমাদের এই এক্সপেরিমেন্ট। আশা করি এই এক্সপেরিমেন্টের জন্য তোমাদের এটাকে আর নষ্ট করতে হবে না, একটু ধুয়ে মুছে সাফ করে রেখে দিলেই চলবে। আর কপার অক্সাইডটা তোমরা পরে যেটা তৈরি হবে সেটা জমিয়েও রাখতে পারো। তো তোমরা যেটা করবে, সেই 1 গ্রাম কপার অক্সাইডের জন্য তোমাদের যথেষ্ট পরিমাণে কপার নাইট্রেট নিতে হবে। কপার নাইট্রেট তোমরা দুটো ফর্মে পাবে। একটা ফর্ম হচ্ছে কপার নাইট্রেটের হেক্সাহাইড্রেট, যেটা আমি নিজের হাতে সিনথেসিস করেছি, এবং এটার জন্য আমাকে বেশ ঝামেলায় যেতে হয়েছে। আমাদের এই স্টকটা খুব বেশি নেই, কিন্তু কপারের টুকরা এগুলো অনেক বেশি আছে, আমি সিনথেসিস করে নিয়েছি, তোমরা ঝামেলা নেই। কিন্তু ঝামেলা হচ্ছে কি জানো, একটু পানি অ্যাবজর্ব করে ফেলে, আর এটাকে পুরোপুরি ড্রাই করা যায় না, কারণ যে টেম্পারেচার ওয়াটার বয়েল করতে শুরু করে তার একটু বেশি টেম্পারেচার আবার লিকুইড হয়ে যায়, ফলে ফাইন গ্রেন গুলো আবার একদম সলিড একটা কি বলবো ব্লব হয়ে যায়। এটাকে বের করতে গেলে বিকার ভেঙে বের করার উপায় থাকে না, তাই এটাকে একটু ভেজা ভেজা অবস্থাতেই রেখে দিতে হয়েছে। তবে এটাকে ওয়াটারে যদি ডিসলভ করতে পারো তাহলে সলিউশনের ভলিউম বাড়বে, কিন্তু ভলিউম বাড়লে একটা রিস্ক আছে, এটা আমি বলছি, এটা একটু পরে বলছি। আর 2 নাম্বার হলো, আমি তোমাদের কিছু কপার মেটালের টুকরা সাপ্লাই করব। মোটামুটি কত? মোটামুটি 0.5 বা 0.3 গ্রাম আকারে কাটা। সেটা কিন্তু না, তোমার 0.1 গ্রাম কপার যে এটা 0.1 গ্রামের জায়গায় 0.9 থেকে 1.1 গ্রাম, মোটামুটি এরকম রেঞ্জের, এতটা ডেভিয়েশন না হলো
1 গ্রামের যতটুকু কাছাকাছি পারা যায় ততটুকু কাছাকাছি তোমরা কপারের ইকুইভ্যালেন্ট কপারের টুকরো নেবে এবং সেটাকে পুরোপুরি ডাইজেস্ট করার জন্য 6 কনসেন্ট্রেটেড মানে 65% ওয়েট পার ওয়েট নাইট্রিক অ্যাসিড নেবে, সেখানে কপার নাইট্রেট তৈরি হবে। এক্ষেত্রে আমি তোমাদের একটু বলে দিতে চাই, আমাদের যেহেতু একটা স্টেজে এস্টার ফর্ম করতে হবে, ওই এস্টার ফর্মটা একটু আসি তোমাদের, তাহলে দুই ক্ষেত্রে কিন্তু কপার নাইট্রেটের সলিউশন পাবে বা কপার নাইট্রেট সলিড স্টেটে পাবে, তাই না? সলিউশন অথবা সলিড স্টেট কোন একটা হবে তো পাবে, ঠিক কিনা? একটু বুঝতে পেরেছো? স্যার আপনি কি কোনো স্লাইড শেয়ার দিয়েছেন? না, আমি তোমাদের কোনো স্লাইড শেয়ার দিইনি। আচ্ছা। এই যে আমরা কপারের যে নাইট্রেট পেলাম, এটার মধ্যে পরিমিত পরিমাণে মানে আগে থেকে হিসাব করা সাইট্রিক অ্যাসিড এর পাউডার দিবে। এটা ডিসলভ হলেও, ডিসলভ করার জন্য পানি দিলেও দিতে পারো, আর ডিসলভ না হলেও সমস্যা নেই। থিওরিটিক্যালি এই মিক্সচারটাকে একটু হিট আপ করার কথা, যতক্ষণ মনে করো কপার নাইট্রেট আর এটা একটু একটু মিশে যায়, কিন্তু ধোঁয়া ওঠা যাবে না, কিন্তু একটু হিট দিতে পারো, কিন্তু বেশি। এই স্টেজে তোমাকে আগে থেকে ক্যালকুলেট করা মাসের পিওর ইথিলিন গ্লাইকল দিতে হবে। আশা করি সাইট্রিক অ্যাসিড এবং ইথিলিন গ্লাইকল বা ইথেনডায়ল এগুলোর ফর্মুলা তোমরা জানো, ফলে তোমরা এগুলোর রিলেটিভ মাস ক্যালকুলেট করতে পারবে। তো তোমরা যে সলিউশনটা পেয়েছো, তোমরা যে সলিউশনের মিক্সচার পেয়েছো, সেখানে সলিউশন অথবা সলিড বা লিকুইড এগুলো মিক্সচার আকারে কপার নাইট্রেট, সাইট্রিক অ্যাসিড এবং ইথেনডায়ল এগুলো থাকবে। এটুকু তো বুঝতে পেরেছো? এই তিনটা থাকবে। এই পর্যন্ত তোমরা বুঝেছো? সবাই ক্লিয়ার? আরে কথা বলো না কেন? জি স্যার, ক্লিয়ার। ঠিক আছে। তো এরপরে তোমরা যে সলিউশনটা পেয়েছো, এই সলিউশনটাকে হট প্লেটের উপর বসিয়ে দেবে। এটা আস্তে আস্তে বয়েল হতে থাকবে, কিন্তু বয়েল হতে হতে যাতে খুব বেশি ছিটকে না পড়ে, এজন্য হয়তো ঢাকনা বা ওয়াচ গ্লাস দিয়ে ঢেকে দিলেও দিতে পারে। বয়েল হতে হতে একটা স্টেজে দেখবে যে পানি এখান থেকে আস্তে আস্তে উপচে এখানে শুকাতে শুরু করেছে এবং এখান থেকে বাদামি রঙের ধোঁয়াও বের হতে শুরু করেছে। এই বাদামি রঙের ধোঁয়াটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের, খুবই বাজে ধরনের জিনিস। নিঃশ্বাসে গেলে শ্বাসতন্ত্রের ক্ষতি হবে, হাতের চামড়ায় পড়লে চামড়া পুড়ে যেতে পারে, নখে পড়লে, নখ না পড়লেও বিচ্ছিরি ভাবে ডিসকালার হয়ে যেতে পারে, আর নিজে তার সাক্ষী। তো এইভাবে যখন দেখবে যে এটা আস্তে আস্তে শুকিয়ে আসছে, মিক্সচারটা আস্তে আস্তে স্টিকি ভাব হয়ে আসছে, এবং এই নাইট্রোজেন ডাইঅক্সাইড ধোঁয়া ওঠাও তো একটা পর্যায়ে কমে যাবে যখন নাইট্রেট গুলো সব ডিকম্পোজ হয়ে যাবে। এই স্টেজে আইডিয়াল কেসে এটাকে এই স্টেজে থেকে বের করে নিতে হবে, এবং এটাকে বের করে নিয়ে আরো হাই টেম্পারেচার কোনো ফার্নেসে রেখে 600-700 ডিগ্রি সেলসিয়াসে তুলে ডিকম্পোজ করে ফেলতে হবে। তারপরে আবার একটু এয়ারে হিট দিতে হবে, হয়ে যাবে কপার অক্সাইড। কিন্তু এটা হচ্ছে থিওরিটিক্যাল, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা একটু ভিন্নভাবে করব। থিওরিটিক্যাল ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো তো? যদি বুঝতে পারো, তবে প্র্যাকটিক্যাল আমি কিভাবে করব সেটাতে আসি। তোমাদের যে 30 ml এর বিকার দেওয়া হবে, কোন অবস্থাতেই তাতে লিকুইডের ভলিউম, লিকুইড সলিড টোটাল ভলিউম 15 ml এর চেয়ে বেশি রাখবে না। দরকার হলে আগে একটা কি বলবো, যে একটা টল যে মেজারিং সিলিন্ডার, সেই মেজারিং সিলিন্ডার 15 ml ডিস্টিলড ওয়াটার নিয়ে ওই ক্রুসিবলে ঢেলে দেখবে যে ভলিউমটা কত উঠলো, তারপর সেই ভলিউমের নিচে রাখার চেষ্টা করবে। এক মানে পানি যত সম্ভব কম ব্যবহার করবে, তবে 10 ml এর নিচে রাখতে পারলে ভালো হয়, কিন্তু 15 ml কোন অবস্থাতেই ক্রস করবে না, বুঝলে? এক। দুই নাম্বার, নাইট্রিক অ্যাসিড ব্যবহার করার সময় তোমার নাইট্রিক অ্যাসিড ব্যবহার করার সময় তোমরা খুবই সাবধানে থাকবে যাতে হাতে না লাগে। হাতে লাগলে হাতে বাজে রকমের জ্বালা পোড়া করতে পারে। আমরা কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড ইউজ করব, 65% নাইট্রিক অ্যাসিড। হাতে লাগলে খুব বাজে অবস্থা হবে। কাগজ বা টিস্যু পেপারে যদি লাগে
তাহলে এটা আস্তে আস্তে নাইট্রিক অ্যাসিড কিন্তু ভালোই অক্সিডাইজিং পাওয়ার, এটা আগুনে রাখলে আগুন সরাসরি আগুন ধরে যাবে, আর কাগজে রাখলেও এটা সেলুলোজের সাথে বিক্রিয়া করে আস্তে আস্তে এটাকে বার্ন আউট করে ফেলতে শুরু করে। ফলে যে কাগজ দিয়েই ধরবে একটু একটু পরে গেলে সোজা পানি দিয়ে ঢেলে পরিষ্কার করে ফেলবে। 3 নাম্বার হলো আমরা তোমাদের কপার নাইট্রেটের দুটো অপশন দেবো আমি ভেবেছি। একটা হচ্ছে তোমরা নাইট্রিক অ্যাসিড দিয়ে মানে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, আমি আবার বলছি 65% নাইট্রিক অ্যাসিড দিয়ে ডিকম্পোজ করবে কপারকে, অথবা কপার নাইট্রেটের সলিউশন সরাসরি আনবে। সলিউশনে তোমাকে পানি দিতে হবে, আবার এস্টার স্টেজে তোমাকে পানি সরাতে হবে, বা সলিউশনের ভলিউমও কম রাখতে হবে। এই হবেগুলোর জন্য তোমাদের পানির পরিমাণ যাতে কম লাগে সেজন্য আমি তোমাদের বারবার সতর্ক করে দিচ্ছি। তো তোমরা কিন্তু ফ্রি, তোমরা চাইলে সরাসরি কপার নাইট্রেট থেকেও পাউডার নিয়েও কাজ শুরু করতে পারো, আবার কপারকে নাইট্রিক অ্যাসিডে ডিকম্পোজিশন করেও কাজ শুরু করতে পারো। কিন্তু মনে রাখো তোমাদের কিন্তু ল্যাব রিপোর্টে কিন্তু দুই রুটেরই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখাতে হবে। তো আমরা তো জানি যে নাইট্রিক অ্যাসিড যে অক্সিজেন এটা খুবই লো টেম্পারেচারে নাইট্রাস অক্সাইড N2O, মাঝারি টেম্পারেচারে নাইট্রিক অক্সাইড NO, এবং উচ্চ টেম্পারেচারে নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 এগুলো ব্যবহার করে ডিকম্পোজ করে। আমরা কিন্তু 9 10 এ শিখেছি, আর যদি ভুলে গিয়ে থাকি তবে কিছুই করার নেই, কারণ আমাদের যেহেতু 11 12 এর পড়াও মনে করতে অসুবিধা হচ্ছে, 9 10 এর পড়া তো আমরা ভুলে খেয়ে ফেলেছি ধরনের অবস্থাও হতেই পারে। তো একটু মনোযোগ দিয়ে শোনো তোমরা, আমার কথা শোনা যায় ক্লিয়ার? জি স্যার। তোমরা কপার ডিকম্পোজিশনের সময় পুরো কপারটা নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিডেশন প্রোডাক্ট হিসেবে চলে যাচ্ছে। এই হিসাব করে কপারের জন্য 100% নাইট্রিক অ্যাসিডের জন্য মাস ক্যালকুলেট করবে, তারপর 65% নাইট্রিক অ্যাসিডের জন্য আবার ওটাকে মাস আবার ক্যালকুলেট করবে, যে মাসটা সেটা 0.65 দিয়ে ডিভাইড করে নেবে, এবং সেই রকম ভাবে সাবধানে ওয়েট নিয়ে নিয়ে তোমাদের কাজ করতে হবে। আর চাইলে তোমরা নাইট্রিক অ্যাসিডের বোতল থেকে তার রিলেটিভ ভলিউমও দেখে নিতে পারো, সেই ভলিউম দেখো ইনডাইরেক্টলি কাজ করতে পারো। যদি তোমার মনে হয় যে তোমাদের একটা ওয়েট মাপার মেশিনের উপর থেকে সরাসরি ফোটাই ফেলে নাইট্রিক অ্যাসিড ঢালা খুবই রিস্কি, তাহলে তোমরা ওই পথেও যেতে পারো। আমি আবারও বলছি, কপারের সাথে 4টা নাইট্রিক অ্যাসিড রিঅ্যাকশন করেছে, নাকি 3টা, নাকি 2টা, নাকি 1টা, নাকি 5টা, সেই সংখ্যাটা কিন্তু আমি বলছি না, নাকি 3টা 8টা, সেটা তোমরা একটু হিসাব করে তোমরা 11 12 এ জারণ বিজারণের সমতা বিধান পড়েছো না? তোমাদের সেই সমতা বিধান অ্যাপ্লাই করে বের করে নিতে হবে যে কপারের জন্য কতটুকু নাইট্রিক অ্যাসিড লাগবে। এখন আমরা তো কপার নেব, নাইট্রিক অ্যাসিড নেব, কপার নাইট্রেট হতে শুরু হয়ে গেল, কিন্তু এর সাথে আমরা কতটুকু সাইট্রিক অ্যাসিড নেব আর কতটুকু ইথেনডাইল নেব সেটা আমরা কি করে মাপবো? আমি তোমাদের একটা জিনিস বলি, আমরা যদিও বলছি যে কপারের সাথে সাইট্রিক অ্যাসিড বা ইথেনডাইল এর ব্যালেন্স থাকতে হবে, এই ব্যালেন্সটা কিন্তু অনেকাংশেই রিসার্চারের হাতের উপর। সে রিলেটিভলি কতটুকু অংশ অর্গানিকে এক্সেস রাখবে নাকি কপার এক্সেস রাখবে, আর অর্গানিক এক্সেসের মধ্যে সে কতটুকু হাইড্রোক্সিল গ্রুপকে ফ্রি বিবেচনা করবে বা কতটুকু কার্বক্সিল গ্রুপকে ফ্রি বিবেচনা করবে সম্পূর্ণ তার হাতের উপর নির্ভর করে। এবং এগুলো দিয়ে কিন্তু ন্যানো পার্টিকেলের সাইজ কিন্তু টিউন করা যায়, কিন্তু আনফরচুনেটলি আমরা টিউনিং শেখাচ্ছি না। যেহেতু আমরা টিউনিং শেখাচ্ছি না, তাই তোমরা একটা রাফ আইডিয়া করে নেবে যে কতটুকু হচ্ছে সাইট্রিক অ্যাসিড আর ইথেনডাইল। এই রাফ আইডিয়াটা কি বুদ্ধিতে করবে আমি তোমাদের একটু বলে নিই। আমি আবারও বলছি, এটা হচ্ছে একটা রাফ আইডিয়া। ফলে তোমরা যখন মনে করো থিসিস করবে, তোমরা নেক্সট ইয়ারই বোধহয় তোমাদের থিসিস করতে হবে, তখন তোমরা এই রিলেটিভ পার্সেন্টেজ গুলোকে আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নিতে পারবে। তো এবার একটা যুক্তি শোনো, টেট্রামিন কপার সালফেট নাম শুনেছো? টেট্রামিন কপার হাইড্রোক্সাইড। জি স্যার। তোমরা যদি কপারের VSEPR এর ক্যালকুলেশন দেখো, VSEPR অবশ্যই নাম শুনেছো, ওটা কি আর
এবং সেটা তো আমরা ক্যালকুলেশন করেছি, যে দেখেছি যে কপারের হচ্ছে কোন জিওমেট্রি হবে, সেটা কি স্কয়ার প্লেনার হবে নাকি নাকি অন্য কিছু হবে, নাকি ট্রাইগোনাল ট্রাইগোনাল বাইপিরামিডাল হবে, সেগুলো থেকে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। সেগুলো ক্যালকুলেট করার আগের স্টেপই ছিল যে কপার বা অন্য অ্যাটমের এসপিডি সবকটা মানে অরবিটাল সম্প্রসারণ হয়ে গেলে সে এক্সট্রা আর কয়টা লোন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে। মনে আছে এই ধরনের ক্যালকুলেশনের কথা? মনে আছে? না স্যার। তাহলে এই ক্যালকুলেশন যে তোমাদের আরেকটু দেখে নিতে হবে। তো আমি তোমাদের তাহলে হিসাব জীবনটা একটু সহজ করে দেওয়ার জন্য বলি, কপারের এখানে 4টা টেট্রাঅ্যামিন, টেট্রাঅ্যামিন থেকে বোঝা যায় কপার এখানে 4টা লোন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে। এখন তোমরা ধরে নাও সাইট্রিক অ্যাসিডের কেবলমাত্র কার্বক্সিল গ্রুপগুলোই এই লোন পেয়ার গুলো সাপ্লাই দেয়। সাইট্রিক অ্যাসিডের 3টা কার্বক্সিল গ্রুপ, একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, জানো নিশ্চয়ই। তোমাদের অর্গানিক কেমিস্ট্রি কোর্স ছিল না আন্ডারগ্রেডে? জি স্যার ছিল। হ্যাঁ, তো এখন ধরে নাও যে আমি তো জানি যে অর্গানিক অ্যাসিড যে COOH, COOH এর মধ্যে যখন আয়োনাইজড অবস্থায় থাকে তখন COO এখানে কার্বনের সাথে যুক্ত দুটো অক্সিজেনই রেজোন্যান্সের কারণে স্টেবিলাইজড থাকে, মনে পড়ে? কিন্তু আমরা হিসাবের সুবিধার্থে ধরছি, আবার বলছি হিসাবের সুবিধার্থে, যখন এস্টার ফর্ম করে তখনও কার্বক্সিলের প্রত্যেকটা কার্বক্সিল থেকে একটা একটা করে লোন পেয়ার কপারকে অকুপাই করতে পারে। সেটা দুটো একটা দুটো দুটো হতে পারে, কিন্তু সেটা তো আমি জানি না, তাই এখনো বলছি এটা একটা রাফ অ্যাপ্রক্সিমেশন আমি করে নিলাম। তাহলে আমরা সাইট্রিক অ্যাসিডের জন্য আমরা 3টা লোন ইলেকট্রন পেয়ার দান করার সক্ষমতা দেখতে পাচ্ছি, আর কপারের 4টা লোন পেয়ার গ্রহণের সক্ষমতা দেখতে পাচ্ছি। এতটুকু ক্লিয়ার? যদি এটা ক্লিয়ার হয় তবে স্টয়চিওমেট্রি ব্যালেন্স করার জন্য কত রেশিওতে নেবে কপার হাইড্রোক্সিল, সেটা তোমরা কপারের সাথে এই সাইট্রিক সেটা তোমরা নিজেই বুঝতে পারছো। বা তোমার যদি আমার এই অ্যাপ্রোচটা ভালো না লাগে তাহলে অন্য কোনো অ্যাপ্রোচ থেকে করে নাও, জাস্ট ওই অ্যাপ্রোচটা তোমাদের রিসার্চ পেপারে তোমাদের এই ল্যাব রিপোর্টে লিখে দিলেই হবে, আর কিছু না। এবার আমাদের সাইট্রিক অ্যাসিড নিলাম, এটাকে এখন আমাদের এস্টার ফর্ম করতে হবে না? বুঝছো তো আমরা কি যুক্তি ধাপে এগোচ্ছি? বুঝতে পারছো তো? জি স্যার। এই যে আমাদের এস্টার ফর্ম করতে হলো, তো এখন আমাদের কার্বক্সিল গ্রুপগুলোকে ক্যান্সেল করার জন্য কয়টা হাইড্রোক্সিল গ্রুপ লাগবে, কয়টা হাইড্রোক্সিল গ্রুপ এক্সট্রা থাকবে বা কয়টা কার্বক্সিল গ্রুপ এক্সট্রা থাকবে, সেটা কিন্তু আমরা কেউ এখনো হলফ করে বলতে পারবে না, সেটা অর্গানিক কেমিস্ট্রিরা বলতে পারবে। তাই এখানে আমাদের সেই আগের মতো অ্যাপ্রক্সিমেশন, সাইট্রিক অ্যাসিডের প্রত্যেকটা সাইট্রিক অ্যাসিডের 3টা করে কার্বক্সিল গ্রুপ আছে, একটা করে হাইড্রোক্সিল গ্রুপ আছে। আমরা যদি ধরি একটা হাইড্রোক্সিল একটা কার্বক্সিলের পেছনে ব্যয় হয়ে যায়, তাহলে সাইট্রিক অ্যাসিডের দুটো এক্সেস কার্বক্সিল গ্রুপ আছে, আর ইথিলিন গ্লাইকলের OH CH2 CH2OH দুটো হাইড্রোক্সিল গ্রুপ আছে। এটুকু তো পর্যন্ত তো ক্লিয়ার, তাই না? তাহলে এদেরকে ব্যালেন্স করার জন্য কোন মোলার রেশিওতে সাইট্রিক অ্যাসিড আর ইথিলিন গ্লাইকল নিতে হবে সেটা তোমরাই হিসাব করে বের করে নাও। এইটা হলো থিওরিটিক্যাল অ্যাসপেক্টের কথা। প্র্যাকটিক্যালি আমরা যখন এই সলিউশনটাকে দেখব, আমাদের আবারও বলছি থিওরিটিক্যালি, কিন্তু আমাদের প্রোটোকল হলো আগে আমরা এই সলিউশনে নেব, তারপর অর্গানিক অ্যাসিড অ্যাড করব,
তারপর হচ্ছে আমরা ওই অ্যালকোহল অ্যাড করব। কিন্তু আমাদের যেহেতু হাতে টাইম কম, তাই আমি নিজে টেস্ট করে দেখেছি, তোমাদের চিন্তা করার কিছু নেই। আমাদের হাতে যেহেতু টাইম কম, সেহেতু আমরা তিনটাকেই একসাথে নিতে পারি। ইনফ্যাক্ট ইথিলিন গ্লাইকল তোমরা লিকুইড হিসেবেই পাবে। এবং তুমি যদি সলিড কপার নাইট্রেটও নাও এবং সলিড কি বলবো যে অ্যাসিডও নাও, তাহলে সেটা একটা স্লারি আকারে থাকবে। এখন এই স্লারিটাকে মর্টার ভেসেলে একটু মিহি গুঁড়া করলে করতেও পারো, মানে অবশ্যই ভেসেলে, মানে যেই ভেসেল তোমার রিঅ্যাকশন করবে সেই ভেসেলে দেওয়ার আগে গুঁড়ো করে নেবে ভালো। তারপর সেটাকে খুব বেশি পানি দিও না। আমাদের এখানে কিন্তু 50 বা 100 ml এর কি বলবো যে বিকারের বড়ই অভাব, তাই তোমাদের 30 ml এর যে ক্রুসিবল, সেই ক্রুসিবলেই কিন্তু তোমাদের রিঅ্যাকশন গুলো ঘটাতে হবে। এটার আয়তন যেহেতু 30 ml, এবং আমি দেখেছি যে এস্টার তৈরি হওয়ার সময় অনেক তো ফোমিং হয়, তাই আয়তন দ্বিগুণের চেয়েও বেশি ভলিউমে বেড়ে যেতে পারে। তাই আমি তোমাদের বলছি 15 ml মার্কেট চেয়ে কোনো অবস্থাতেই বেশি পানি দেবে না, তাহলেই ঝামেলা। আর যদি কেউ কোনো ক্রমে এর বেশি পানি দিয়ে ফেলো, তাহলে সেটা নেওয়ার জন্য অনেক খোঁজাখুঁজি করে আমাদের 50 বা 100 ml এর ছোট ছোট বিকার বের করে পুরো সলিউশনটা কোনো লস ছাড়া সেখানে ট্রান্সফার করতে হবে, পানি দিয়ে আবার ঢেলে দিতে হবে এবং সেটাকে আবার হিট করতে হবে। সেটাকে হিট করতে করতে আরো ঝামেলা। সেজন্য তোমরা প্র্যাকটিক্যালি এই তিনটাই, মানে কপারের নাইট্রেট সল্ট, মানে সলিড সল্ট হলে সলিড সল্ট, আর নইলে কপারকে নাইট্রিক অ্যাসিডে ডিকম্পোজ করে দিবে সেই যে সলিউশন, এর মধ্যেই সরাসরি ইথিনডায়ল আর সাইট্রিক অ্যাসিড দিয়ে দেবে, তারপর সেটাকে হিট করতে দেবে এবং পারলে সেটাকে ওয়াচ গ্লাস বা ক্রুসিবলের ঢাকনা যেটা পারো ঢেকে দিও। এরপর আরেকটা জরুরি কথায় আসি। যখন দেখবে যে ফোম ওঠা, মানে বিশেষ করে ফিউমিং হচ্ছে এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডের ভ্যাপর উঠে যাচ্ছে, তখন কোন অবস্থাতেই সেটাকে ফিউম হুডের বাইরে থেকে আনবে না। নাইট্রোজেন ডাইঅক্সাইডের ফিউম খুবই বাজে হয়, এবং যখন দেখবে যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ফিউম ওঠা আস্তে আস্তে কমে গেছে, অলমোস্ট কাম ডাউন টু জিরো, বা ধোঁয়া উঠছে কিন্তু সেটা নাইট্রেট টাইপ কিছু না, তখন তোমরা এর হিটটা যখন দেবে, তখনও কিন্তু হিট চলতেই থাকবে। আমি তো বলেছি যে তোমরা এস্টার মিক্স তৈরি করে হিট দিতে থাকবে এবং ওয়াটার রিপালস করতে হবে, এবং হ্যাঁ, সলিউশন কিন্তু ভায়োলেন্টলি বাবলের মতো ফুটে উঠতে পারে। সেজন্য ক্রুসিবলের ঢাকনা ওই স্টেজে দিয়ে রাখাটাই বোধহয় ভালো বুদ্ধি। এবং তোমরাও হাতে গ্লাভস না পরো, অন্তত চোখে চশমা পরে রাখো, যাতে তোমাদের হাতে কিছু ছিটকে পড়লে হাতে বা চোখে যেন ছিটকে না পড়ে। তো শেষের দিকে যে এস্টারটা পাবে, সেই এস্টারটা একটু ফোমি হবে। ফোমি এস্টারটাকে আস্তে আস্তে থার্মালি ডিকম্পোজ করতে অনেক সময় নেয়, এবং আমরা একবার কেমিক্যাল ল্যাব থেকে অন্যবার ফার্নেস ল্যাবে নেওয়া, এটা আমাদের পোষাবে না, মানে ঠিক সময়ই হয়ে উঠবে না। তাই তোমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। আমাদের কাছে কিন্তু গ্লাস রডের স্টকও কিন্তু কম, এবং আমাদের গ্লাস রড যে ইউজ করব, এগুলোকে নাড়াচাড়া করার সময় এগুলো কন্টামিনেট হয়ে যাওয়ার চান্স আছে, এবং সেজন্য আমি তোমাদের সবাইকে একই কম্পোজিশন নিয়ে কাজ করতে বলেছি। তো তোমরা যখন দেখবে যে সলিউশনটা, মানে এই কপার সমৃদ্ধ এস্টারের সলিউশনটা একটু স্টিকি ভাব হয়ে এসেছে, তখন এবং বাবল ওঠাও বন্ধ হয়ে গেছে কিন্তু একটু ফিউম রয়েছে, তখন এটাকে আস্তে আস্তে টংস দিয়ে ধরে, অবশ্যই আস্তে আস্তে এটাকে, এই যে বাবলটা আছে ক্রুসিবলের ভেতরে, আস্তে আস্তে গ্লাসটা দিয়ে চেপে ফ্ল্যাট করে দেওয়ার চেষ্টা করবে। যতই ফ্ল্যাট করে দিতে হবে, ততই দেখবে চুইংগামের মতো কনসিস্টেন্সির এস্টারটা ততই কালো হয়ে যাচ্ছে। তার মানে এগুলো আস্তে আস্তে ডিকম্পোজিশন হয়ে যাচ্ছে। এই ডিকম্পোজিশন যত এগোতে থাকবে তখন বিশেষ করে এটা একটু মনোযোগ দিয়ে শোনো, যখন ডিকম্পোজিশন এগোতে থাকবে, তখন একটা স্টেজে তোমরা সেখান থেকে কয়লা পুড়লে যেরকম আগুন হয় না, স্মোল্ডারিং, সেরকম স্মোল্ডারিং ফায়ার দেখতে পাবে। এই স্টেজে কোন অবস্থাতেই আতঙ্কিত হবে না, কোন অবস্থাতেই আতঙ্কিত হবে না। ঠান্ডা মাথায় গ্লাস রড দিয়ে খুঁচিয়ে আগুনটা নিভিয়ে ফেলবে, বা আশেপাশের প্লাস্টিক ম্যাচ দিয়ে সেটাকে চাপা দিয়ে দেবে।
আর এই স্টেজে তোমরা যদি নাইট্রোজেন ডাইঅক্সাইডের বাবলকে পুরো অধিকাংশটাই সরিয়ে দিতে না পারো, তাহলে এই আগুনটা কিন্তু স্মোল্ডারিং না, একদম বার্নিং ফ্লেমের মতোই চলে যেতে পারে। ফলে এই স্টেজে খুবই সাবধান। নাইট্রেট প্লাস অর্গানিক প্লাস ফায়ার, এটা যদি খুব বেশি পরিমাণে নেওয়া যায় এবং এর যে সারফেস এরিয়া ভলিউমের চেয়ে অনেক বেশি হয়, ইট ক্যান বি এ অলমোস্ট এক্সপ্লোসিভ কম্বিনেশন। তাই আমি তোমাদের এত কম ভলিউম নিয়ে কাজ করতে বলেছি। এই সতর্কবার্তা খুব সাবধানে শুনবে। তো এভাবে যখন এই প্লাস্টিক মাস্ককে আস্তে আস্তে করে খোঁচাতে থাকবে এবং এটা আস্তে আস্তে ডিকম্পোজ হতে থাকবে, তখন দেখবে যে পুরো সলিউশনটা একটু স্টিকি ব্ল্যাকিশ হয়ে গেছে। এই অবস্থাতে তোমরা খোঁচানো চালাতে থাকবে, একটা স্টেজে গিয়ে দেখবে যে কপারের যে অক্সাইড সেটা প্রায় পুরোপুরি পুড়ে গিয়ে প্রায় ব্রাউন কালারের মতো কিছু একটা হয়ে যাচ্ছে, ব্রাউন কালারের মতো কিছু একটা। এই স্টেজে তোমরা একটু মনে করে দিতে চাই, কপারের কিন্তু 1 এবং 2 দুই ধরনের ভ্যালেন্সি আছে। কিউপ্রাস অক্সাইড Cu2O এটা একটু লালচে বাদামি, আর কিউপ্রিক অক্সাইড CuO এটা কিন্তু কালচে। আমার কিন্তু CuO কিউপ্রিক অক্সাইডটাই চাই, মানে আমাদের চাই আর কি। তো এটার জন্য এটাকে পড়ার জন্য একটু ঠিকঠাক সময় দিতে হবে। সময় দিয়ে দেখবে যে কপারের অক্সাইডটা মোটামুটি যথেষ্ট কালো হয়ে গেছে কিনা। মোটামুটি যথেষ্ট কালো হয়ে গেলে তোমাদের কাজ, মানে সিনথেসিসের কাজ শেষ। এখন তোমরা সেই ক্রুসিবল থেকে জিনিসগুলো বের করে আনতে পারো। এখানেই কিন্তু তোমাদের কাজ শেষ না। তোমরা দেখবে যে তোমরা যেখান থেকে ওয়াচ গ্লাস গুলো নেবে, অবশ্যই ওয়াচ গ্লাস কোথায় আছে সেটা মিতা আপুই দেখিয়ে দিতে পারবেন। আপু, আপনার তো মনে আছে যে আমরা ওয়াচ গ্লাস গুলো এবং কিছু কিছু কম্পাউন্ড কোথায় রেখেছিলাম, তাই না? হ্যাঁ, মনে আছে। হ্যাঁ, ঠিক আছে। তো আপু তোমাদের হয়তো দেখিয়ে দেবেন আমি না থাকলে। তো সেই ওয়াচ গ্লাসে দেখবে একটা জায়গায় আমাদের আগে থেকে সিনথেসাইজ করা কপার অক্সাইড রাখা আছে। এটা তোমরা বলে রাখা ভালো যে তোমাদের যদি ইন কেস তোমাদের যদি টাইম পার হয়ে যায়, মনে করো 2 বা 2.5 ঘন্টা টাইম স্লট পার হয়ে যায়, কিন্তু তবুও যদি তোমরা মনে করো কপারের কম্পাউন্ড সিনথেসাইজ করতে না পারো, তাহলে তোমাদের ওই নেক্সট স্টেজের জন্য আমি যে সামান্য কপার অক্সাইড সিনথেসাইজ করেছি সেটা মোটামুটি অর্ধেক, এক একটা হাফ গ্রুপের জন্য ভাগ বাটোয়ারা করে খুব সামান্য করে নিয়ে যাবে। নিয়ে গিয়ে কি করবে, তোমরা দেখবে যে যেখানে আমরা কপার অক্সাইড রেখেছি তার পাশে রাখতে একটু কালো কালো সবুজ সবুজ কিছু পাউডার রেখেছি। এই পাউডারটার কথা বলি, আমি নিজে যখন কপার নাইট্রেট সিনথেসিস করছিলাম তখন দুর্ঘটনাবশত বিকার ভেঙে গিয়ে এই কপার নাইট্রেটের এতটুকু বাইরে পড়ে যায়, সেখানে সাথে সাথে আগুন ধরে যায় এবং ল্যাব অ্যাটেন্ডেন্টরা অনেক কষ্টে আগুন নেভান। তো ফলে এটার মধ্যে কপারের যে নাইট্রেট যে হেক্সাহাইড্রেট সেটা ইতোমধ্যে ডিকম্পোজ হয়ে ট্রাইহাইড্রেট এবং কপারের হাইড্রোক্সাইড সেখানে কনভার্ট হয়ে গেছে, আবার তারও কিছু অংশ ডিকম্পোজ করে কপার অক্সাইড হয়ে গেছে। তো তোমাদের কাজ হচ্ছে তোমাদের সিনথেসিস করা কপার অক্সাইড বা তোমাদের টাইম আউট হয়ে যাওয়ার রিস্ক থাকলে আমার হাতে যে সামান্য কপার অক্সাইড আছে, ওই একটা মার্ক করা ভেসেলে আছে এটা ওয়াচ গ্লাসের উপর, সেখান থেকে খুবই সামান্য পরিমাণে নেবে। তারপর হচ্ছে গিয়ে তোমরা ওই যে ডিকম্পোজ হয়ে যাওয়া, অ্যাক্সিডেন্টাল ডিকম্পোজ হয়ে যাওয়া কালো কালো কপার অক্সাইড আর একটু সবুজ সবুজ তোমরা কপারের ডিকম্পোজ নাইট্রেট হাইড্রোক্সাইড নিবে। প্রত্যেকে একটা ছোট ছোট পরিষ্কার করা ওয়াচ গ্লাসের উপর নেবে, আমাদের ওয়াচ গ্লাস যথেষ্ট আছে, এবং সেগুলো নিয়ে তোমরা চলে যাবে মেটালোগ্রাফিক ল্যাবে। তোমাদের বেশি কিছু না, তোমরা সুবিধাজনক জাস্ট যে কোনো একটা ম্যাগনিফিকেশনে একটা, মানে ওটা যেন কনসিস্টেন্ট ম্যাগনিফিকেশন হয় এবং রিপোর্টেড হয়, এই তিনটারই ছবি তুলবে। প্রিপেয়ার্ড অক্সাইড মানে ইন্টেনশনালি প্রিপেয়ার্ড অক্সাইড, অ্যাক্সিডেন্টালি ডিকম্পোজড অক্সাইড এবং পার্শিয়ালি ডিকম্পোজড কেমিক্যাল। সেখানে তোমাদের একটু ফোকাস স্ট্যাকিং করার দরকার হলেও হতে পারে, ইনফ্যাক্ট হওয়ার চান্স বেশি। তবে এটার আগে একটু বলি, তোমরা যে ওয়াচ গ্লাসে নেবে সেই ওয়াচ গ্লাসের ঠিক মাঝখানের স্পটে যেখানে কোনো ম্যাটেরিয়াল থাকবে না, আর 3 কোণায় 3টা ছোট ছোট ব্লক থাকবে ওই এই 3 ধরনের ম্যাটেরিয়ালের। তো এটা ঠিক মাঝখানে তোমরা ফোকাস নিয়ে আগে হোয়াইট ব্যালেন্স করে নেবে। কোনটা কালো, কোনটা বাদামি, কোনটা সবুজ, সেটা কিন্তু ওই হোয়াইট ব্যালেন্স একবার করে নেওয়ার পর তারপর রিলেটিভ কম্পারিজন বোঝা যাবে। হোয়াইট ব্যালেন্স না করলে কিন্তু কালার ঠিকঠাক বোঝা যায় না। এবং
তোমরা রিপোর্টে এবং তোমাদের রিপোর্টে এই জিনিসগুলোই থাকবে। তোমরা কি কি স্টেপ নিয়েছো, তোমরা কি কি ক্যালকুলেশন করেছো, তোমরা কি কি সতর্কতা অবলম্বন করেছো, এটা শেষে থাকবে, এবং তোমরা কি কি পেলে। তো আরো কিছু তোমরা থাকতে পারে, সেগুলো আমি তোমাদের যখন ল্যাব শিট দেব, আমার এখন ল্যাব শিটটা প্রিপেয়ার করা হয়নি, হোক তখন আমি তোমাদের ল্যাব শিটে পুরোপুরি দিয়ে দেবো। এবার তোমরা বলো, এখন এটা কারো কোনো কোয়েশ্চেন আছে এই ব্যাপারে? এনি ডাউট? স্যার আমাদের এই প্রসিডিউর গুলো কি ল্যাব শিটে আছে লেখা? ল্যাব শিট আমি তোমাদের লিখে দেব, ডোন্ট ওয়ারি। এখন তোমরা বলো, এই ল্যাবটা তোমরা কবে করতে চাও? তোমাদের কিন্তু দুই গ্রুপকে দুই সময় আসতে হবে। আগামী শনিবারে কি পারবে? স্যার গ্রুপ 2 স্যার নেক্সট শনিবারের, আর তারপরের উইক স্যার আমরা গ্রুপ 1। তোমরা পরের উইকে করলে তো মনে করো আবার কম্পাউন্ডটা একটা ব্যাকলগ থেকে যাবে, তাহলে তোমাদের রিপোর্ট পেতে অসুবিধা হবে। তোমরা আমার পক্ষে বেস্ট যদি তোমরা পর পর 2 দিন করে ফেলতে পারো বা একই সপ্তাহে করে ফেলতে পারো। কেন, তোমাদের কি প্রেশার আছে বেশি? আমারও কিন্তু এটা শেষ করে একটু জি তাড়া আছে, স্যার। কেননা তোমাদের শেষের দিকে প্রেশার আরো বাড়বে, এবং আমারও কিন্তু আরো তোমাদের কমপক্ষে বোধহয় আরো একটা তো এক্সপেরিমেন্ট দেখাতেই হবে, দুটো দেখাতে পারলে ভালো হয়। তাহলে আমাদের হাতে কিন্তু আর 5 সপ্তাহের বেশি কি আমরা পাবো এই সপ্তাহটা ছাড়া? 2 3 4 5। তোমাদের পরীক্ষা শুরু কবে থেকে? পরীক্ষার প্রস্তুতি ছুটি শুরু কবে থেকে? স্যার মার্চের 3 তারিখ থেকে। মার্চের 3 তারিখ থেকে। তাহলে আমাদের হাতে 1 2 3 4 5, আমাদের হাতে আর মাত্র 5টা সপ্তাহ আছে। তাই আমি তোমাদের বলছি যে আমাদের হাতে তো এখন সময় খুব বেশি নেই, আবার এর মধ্যে কার কোন ছুটি কার কোন ক্লাস পড়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই আমি চাইছি যে তো, এবং আমাদের শেষে একটা ফাইনাল কুইজও নিতে হবে, তাই আমি চাইছি তোমরা তাড়াতাড়ি, যতটুকু তাড়াতাড়ি পারো তোমরা এই ল্যাব কুইজ গুলো শেয়ার নাও। তো তোমরা একটা টাইম দাও। আমি আগামী শনিবারে 2:30টার দিকে তো আমার ক্লাস আছে, তাই আমি করতে পারি, কিন্তু মিতা আপু হোপফুলি, আমি আশা করছি হোপফুলি তিনি তোমাদের এই গাইডলাইন্স গুলো দিতে পারবেন। আর আমিও তোমাদের রিটেন শিট দিয়ে দেওয়ার চেষ্টা করবো। রিটেন শিট যদি তোমাদের মাথায় না থাকে, তবে এই লেকচারের ভিডিও না, অডিওটাই তোমরা ভালো করে ফলো করলে তোমার প্ল্যান পেয়ে যাবে। আমি চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা করবো তোমাদের একটা নিট এন্ড ক্লিন, তোমরা কি কি করেছো সে কি কি উল্লেখ করতে হবে সেরকম একটা ল্যাব শিট তোমাদের হাতে তুলে দেওয়ার জন্য। তো এবার বলো তোমরা কে কখন করতে চাও? একটা গ্রুপ না হয় মনে করো শনিবারে করলো, এবার তোমরা হচ্ছে গিয়ে, ঠিক আছে, এখন তোমার রবিবারে অথবা বুধবারে, সোম মঙ্গলবারে অন্যান্য ক্লাস আছে, রবিবারে অথবা বুধবারে এখন তোমরা একটু টাইম বের করো, বসো। তোমরা যারা শনিবারে করতে চাও তারা তারা হচ্ছে কেমিক্যাল অ্যানালিসিস ল্যাবের আশিক ভাইকে ফোন দিল। আশিক ভাইয়ের নাম্বার তোমাদের কাছে আছে? নাম্বারটা দিয়ে দিলে ভালো হয় স্যার। ঠিক আছে, আমি এইখানেই তোমাদের আশিক ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দাঁড়াও, আমি তোমাদের এই টিমস এর চ্যাটেই দিয়ে দিই। ও এর মধ্যে অনেকেই আছে। তোমরা যখনই মিস করবে তখনই তোমরা অ্যাটেন্ডেন্স মিস হওয়ার কথা তাড়াতাড়ি বলে ফেলবে। এটা কবে? এটা তো 8:10, 8:06, 7:59। তোমরা কি দেরি করে এসছো নাকি? ঠিক আছে, আমি তোমাদের নাম্বারটা লিখে দিচ্ছি। নাম্বারটা পেয়ে গেছো আশা করি।
ওনাকে তোমরা তোমরা যারা শনিবারে করতে চাও তারা শুক্রবারের দিকেই ওনাকে জানিয়ে রাখো, তাহলে ওনাদের একটা মেন্টাল প্রিপারেশন থাকে। বুঝতে পারছো তো? জি স্যার। তো তোমাদের আর কোনো প্রশ্ন আছে এ ব্যাপারে? এনি কোয়েশ্চেন আস্ক নাও। নো স্যার। ঠিক আছে। আর মিতা আপু নিজেও যেহেতু কেমিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, উনিও কিন্তু তোমাদের হেল্প করতে পারবেন, ক্ষেত্রে বেশি আমার চেয়েও বেশি পারবেন। আপু যে টপিক গুলো বললাম সেগুলো তো আপনারাও স্টাডি করেছেন, ঠিক কিনা? হ্যাঁ, আমরা এগুলা পড়ছি। হ্যাঁ, সুতরাং যদি কোনো থিওরিটিক্যাল বা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে ঝামেলা বলে মনে হয়, আপুকে জিজ্ঞেস করতেই পারো, শি ইজ কোয়াইট নলেজেবল অ্যাবাউট দিস। তো ঠিক আছে, এখন মনে হয় আমরা রেকর্ডিংটা অফ করতে পারি যদি আমাদের কারো কোনো কোয়েশ্চেন না থাকে।